আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, সংস্কারের কারণে একটা অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈষম্যহীন ও ন্যায় বিচারের দেশ গড়তে ঐক্যের বিকল্প নেই বলে মনে করেন জামাতের আমির শফিকুর রহমান। সরকারের নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, এই সময়ে রাষ্ট্রের কিছু সংস্কার করতে না পারলে আর কখনোই করা যাবে না। আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানালেন, সংস্কারের বিষয়ে কমিশন থেকে রিপোর্ট পাওয়ার পর সব রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সঙ্গে বৃহত্তর পরিসরে আলোচনার পরিকল্পনা করছে সরকার। এদিকে শুধু সংস্কার এবং আগামী নির্বাচন প্রশ্নে ঐক্য নয়, বাংলাদেশ ভবিষ্যতে কোথায় যাবে সে জায়গায়ও জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে বলে মনে করেন রাজনৈতিক বুদ্ধিজীবী বিশিষ্ট নাগরিকেরা। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের ভবিষ্যৎ কী। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। দর্শক, আপনি আলোচনায় অংশ নিতে পারেন, টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন মতামত, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছে মূল আলোচনার বিষয় বাংলাদেশের ভবিষ্যৎ কি। প্রথমেই শুরু করতে চাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো জানেন যে গণঅভ্যুত্থানের পর 5 মাস এগুলো সরকারের এর ভিতরে একটি সেমিনার অনুষ্ঠিত হলো, যেটি ঐক্য সংস্কার নির্বাচন বিষয়ে জাতীয় সংলাপ অনুষ্ঠিত হলো। এখানে সকল দলের নেতা, বুদ্ধিজীবী সমাজের নানা শ্রেণী পেশার মানুষ সেখানে অংশগ্রহণ করেছে এবং এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যেটি যে অনির্বাচিত সরকার দিনের পর দিন, যদিও এটি গণঅভ্যুত্থানের ভিত্তিতে সরকার এসছে থাকলে সেটি আর কি সফল হওয়ার সম্ভাবনা কম আছে, অর্থাৎ সেই জায়গায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না, এমন বলেছেন। এই প্রসঙ্গে আপনি কী বলবেন? যেহেতু সংস্কার, অন্যরা বলছে যে সংস্কার একটি অনিবার্য প্রক্রিয়া, সেটি না হলে এই গণঅভ্যুত্থানের স্পিরিটটাই ব্যর্থ হবে। আপনাকে ধন্যবাদ। আমার সহ দুই বিজ্ঞ আলোচক, ওনাদের দুজনকে ধন্যবাদ জানাই। যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। শোনেন, আমাদের কথাটা তো পরিষ্কার, যেটা আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে, যে অনেকে বলে বা কেউ কেউ এই যে উপদেষ্টাদের মধ্যেও বলে যে ভোটের কারণে কি পরিবর্তন হয়েছে নাকি। আর ভোটের কারণেই তো পরিবর্তন হয়েছে। ভোট ছিল না বলেই তো হাসিনারে তাড়ানো হয়েছে। ভোটের মাধ্যমে যদি শেখ হাসিনা মানে বিদায় নিত, তাহলে তো আজকের এই অবস্থা হতো না। সে ভোটটা দিতে দেয়নি বলে, অর্থাৎ মানুষের যে অধিকার, মানুষের যে রাইট, আমার রাষ্ট্রের মালিকানা হলো জনগণ, সেই মালিকানা ছিনতাই হয়ে গেছিল। তা এখন তো মানুষ সেই ভোটটাই চায়। আর আরেকটা হলো যে এটা তো সত্য কথা, এরা আপনার যত কিছুই বলুক না কেন, আজকের এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আমরা তো বলতেছি যে সে কতটুকু করতে পারবে, কতটুকু করার মতো তার ক্ষমতা আছে, সে পারবে না। তো সে পারে নাই। যেমন তার সময় যেটা এটা হইলো যে একটা সরকার আছে, তারপরে ইসের ভিতরে ঢুকে গেল, আনসার ঢুকে একটা বিদ্রোহ করে ফেলাইলো, এটা হইলো কোনো। তারপরে কি ইসের মধ্যে আগুন লেগে গেল, এটা কোনো হইলো। আজকে বিভিন্নভাবে যে ষড়যন্ত্রগুলো একটার পর একটা চলতেছে, এইগুলো তো এটা কোনো মানে ভালো লক্ষণ না। আর কোনোটাই তো থামাইতে পারতেছে না। এই সরকার যদি কোনোটাকে নিয়ন্ত্রণ নিতে পারতো, এখন পর্যন্ত মূল যে সমস্যাগুলো, জিনিসপত্রের দাম কমে নাই, ঢাকা শহরে ট্রাফিক যানজট কমাইতে পারে নাই, তাই না? আমাদের যে সমস্ত লুট হয়ে যাওয়া আমাদের টাকা পয়সা, সেগুলো ফেরত আনতে পারে নাই। এবং মূল যারা আজকে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাইলো, তাদেরকে আইনের আওতায় নিতে পারে নাই। যে খায়রুল হক, একটা যে 2 জন ব্যক্তি যদি দায়ী হয়, টোটাল এই ব্যবস্থার 10-এর জন্য নাম্বার 1 হবে খায়রুল হক। আজকে খায়রুল হকের নাম গন্ধ তো বলে না এই সরকার। যেটা আমরা দেখছি যে এর আগে যে শেখ হাসিনা যখন বলছিল যে আমি বিচার করব, আবার আরেকদিনে 111-এর ওদেরকে বলছিল আমারে ক্ষমতায় বসাও, তাহলে সব ঠিক হয়ে যাবে।
এখন কি আবার ভিতরে ভিতরে এই ধরনের কিছু হচ্ছে কিনা সেটাও তো আমরা বুঝতে পারছি না। কারণ আমরা যে কথাটা পরিষ্কার বলতেছি যে এই ফ্যাসিবাদের যে প্রশাসন, সেই প্রশাসনের উপর নির্ভর করে যদি এরা সংস্কার করতে চায় বা দেশে ভালো কিছু করতে চায়, সেটা তো হবে না, কারণ তারা তো ব্যর্থ করে দিবে, ও ব্যর্থ করতেছে বারবার। তা আমরা তো ওই কথাটাই বলতেছি যে আর লং টার্ম যাতে না নেয়, আর এগুলো করার মতো তার অবস্থাও নাই, এবং জাতিকেও যাতে সে উৎসাহিত না করে যে আমি এই করব ওই করব, এটা সম্ভব না। দেখা যায় সেটা করে দেশটাকে আরো ক্রাইসিসে ঠেলে না দিয়ে আমরা ছোট্ট একটি প্রশ্ন আপনাকে করি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারে না, অর্থাৎ সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা। আমরা তো ওনার সাথে একমত। আমরা তো বলি না যে সংস্কার দরকার নাই। সংস্কার তো অনেকটা লম্বা প্রক্রিয়া, অনেক লম্বা প্রক্রিয়াদের সাথে আজীবন সংস্কার চলবে। সংস্কারটা তো ডে বাই ডে পরিবর্তিত হবে, তাই না? আজকে একটা এরকম টেবিল ভালো লাগতেছে, 2 দিন পরে এটা ভালো নাও লাগতে পারে। সেই বোঝা, এক সময় প্যান্ট ঢোলা পড়তাম বেল বটম, এখন পরে টাইট হয়ে গেল, আবার টাইটের থেকে ঢোলা। কাজে এগুলো তো এটা চলমান সংস্কার, তো চলমান প্রক্রিয়া, তাই না? আজকে ইমিডিয়েট যেটা ওনার বক্তব্যের সাথে যেটা একমত যে হ্যাঁ, আপনার নির্বাচিত সরকার যে আসবে সে যাতে ফ্যাসিবাদ না হইতে পারে, সেটার জন্য কি কি চেক ব্যালেন্স করা দরকার সেটা তারা করা উচিত। তারপরে আজকের পলিটিশিয়ানদের হাতে পলিটিক্সটা যাতে থাকে, সেটা তারা কতটুকু সংস্কার করতে পারে সেটা করা দরকার। আজকে যেভাবে এই যে টাকা চুরি হয়ে যায়, সেই চুরিটার জন্য কি কি চেক ব্যালেন্স করতে পারে সেটা তাদের করা উচিত, তাই না? কিছু কিছু জায়গা আছে সেগুলো করে মৌলিক কিছু বিষয় নির্বাচনে যায়। আমি আবারও আসবো আপনার কাছে। এই পর্যায়ে আমি যাচ্ছি এম এ আজিজ। আপনি বলুন, যেটি আমাদের বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ভাই বলবার চেষ্টা করলেন, যে অর্থাৎ সমস্যাটি চলমান প্রক্রিয়ার জন্য, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া থেমে থাকতে পারে না। অন্যদিকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যেটি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, অন্যদিকে ট্রাফিক জ্যাম, অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি নানা রকম অবনতি আমরা জানি, যেটা ডিএমপি কমিশনার বলেছেন যে এগুলো ম্যাজিক নাই তাদের হাতে। তারপরে জনজীবনটা, রিপোর্ট অনুযায়ী জনজীবনটা অনেক ক্ষেত্রে বিপর্যস্ত। সত্যি কথা বলতে যেটা বোঝা যায়, খুন হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, নানা রকম কিছু ঘটনাগুলো ঘটছে। এই ক্ষেত্রে নির্বাচিত সরকারতে বিকল্প নেই। অন্যদিকে সচিবালয়ে আগুন লেগে গেল, অন্যদিকে আবার সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডগুলো স্থগিত করা হলো সকল সাংবাদিক আজকে একটি প্রজ্ঞাপনে, যেটা আমরা দেখতে পেয়েছি। তাহলে এই সমগ্র বিষয়গুলি নিয়ে আপনি কি, আপনার মূল্যায়নটা কি? এর ভিতরে এই সেমিনারটা হলো যেখানে বলা হচ্ছে যে সংস্কার নির্বাচন নিয়ে ভবিষ্যতের বাংলাদেশ কোথায় যাবে, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। এই সংস্কারের এই যে সেমিনারটা হলো, এটার আয়োজকদের আমি বুঝি। অর্থাৎ এখানে বিএনপির সব নেতারা ওখানে গেছে, আবার ট্যাপে পড়তেছে, কারণ এদের আয়োজকদের আমি চিনি। কারা আয়োজন করেছে, কি কারণে আয়োজন করেছে, ওখানে একটা অডিয়েন্স পাইছে, বক্তৃতা দিছে। আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনি এত অ্যাভিনিউ খুলছেন, এই কথা তো অল্পতে বলা যাবে না। দেখেন, ইউনূসের পক্ষে আমি 3টে লেখা লিখেছি যখন তিনি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে বিচারের কাঠগড়ায় ওঠে। হ্যাঁ, আমি মনে করি যে প্রফেসর ডক্টর ইউনূস আমাদের গর্ব। সারা বিশ্বের রাষ্ট্রনায়ক, সরকার প্রধান তার বক্তব্য টাকা দিয়ে শোনে, অর্থাৎ তাদেরকে হিপনোটাইজ করতে পারে, তাদের মোটিভেট করতে পারে। এবং কিন্তু এই ইউনূস যে উপদেষ্টা পরিষদ পছন্দ করছে, একটি উপদেষ্টাও আমার পছন্দ হয়নি। সব সমাজের ধিক্কৃত লোকগুলো, অকর্ম লোকগুলোকে বেছে একটা এই জাতির ঘাড়ে চাপাই দিছে। অর্থাৎ এই যে আপনি যত কথা বললেন, অর্থাৎ এই দেশটাকে আউলায় ফেলাইছে, এলোমেলো করে ফেলছে। 4.5 মাসে কোনো সেক্টর ঠিক করতে পারে নাই, বোঝেই নেই কি করতে হবে, বোঝেই নেই। আমি শুরু করি এই কারণেই যে আপনি জানেন যে গত নভেম্বরে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট দিয়েছে, আমাদের বাংলাদেশে প্রথম আলো সহ ছাপা হয়েছে। সেখানে বলছে যে জনপ্রত্যাশা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করতে না পারে এবং রাজনৈতিক দলগুলোর সাথে যদি পার্থক্য বাড়ে, তাহলে রাজনৈতিক শূন্যতা বাড়বে এবং দেশ সেনাবাহিনীর হাতে চলে যাবে। এটা পরিষ্কার লিখছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই জন্য আমি বললাম, এটা পত্রিকা লিখছে। তো এই জায়গা তো ধাক্কায় নিচ্ছে রাজনৈতিক দল। এটা তো দাতব্য প্রতিষ্ঠান না, তারা বয়ে থাকবে না। এরা তো সময় দিচ্ছে আমাদের
ভাষায় বলে, গ্রাম্য ভাষায় বলে, ফাটা বাঁশের চিপায় পড়ছে রাজনৈতিক দলগুলো। কারণ এই সরকারকে ফু দিলেই কিন্তু রাজনৈতিক দলগুলো জোট বেঁধে একবার ফু দিলেই কিন্তু উড়িয়ে দেবে ওগুলি। কারণ এই যে ছাত্র রাজনীতিবিদ উপদেষ্টারা, এরা তো ইনশাল্লাহ প্রাইভেট হেলিকপ্টার নিয়ে 6 দিনে 18 বার ভ্রমণ করছে। বাপের খবর নাই, পড়াশোনার খবর নাই, 18 বার প্রাইভেট এক বিজনেস হাউসের, এবং সেখান থেকে টাকা পয়সা নিচ্ছে। বাপ ভাইদেরকে কমিশন এজেন্ট বসায় দিছে। হ্যাঁ, একটা মিরপুরে বসছে, একটা বনশ্রীতে বসছে, আমি জানি। হ্যাঁ, এগুলোর নাম নাই বা বললাম। এটা দিয়ে কি হবে বলেন, কি হবে? আর কয়েকদিন থাকলে তো দেশটা গণঅভ্যুত্থানের ভ্যানগার্ড, এবং এরাই তো গণঅভ্যুত্থানে করেছে। এই জন্যই তো ভ্যানগার্ড হচ্ছে, দেশটাকে ঝাঁঝরা করে ফেলবে আর কয়েকদিন গেলে। এখন আর আমার ধারণা পলিটিশিয়ানরা যদি মানে এই দেশকে রক্ষা করতে চায়, আর কোনো সময় দেওয়া উচিত না। এটা একটা অথর্ব অযোগ্য সরকার। একমাত্র ইউনিট ছাড়া এদের কারো দরকার নেই, সব অপদার্থ। ইউনিটকে নিয়ে একটা বসায় রাখেন, দেশের জন্য দেখবেন ফান্ড টান্ড মানুষের মোটিভেট করা, সব বিশ্ব মোটিভেট করতে পারবে, তার সেই যোগ্যতা আছে। কিন্তু সরকার চালানোর তার যোগ্যতা নাই। 4.5 মাসে কিচ্ছু ঠিক করতে পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকার বানাইছে, এক একজন এক এক কথা বলে, কোনো কথার ভিতরে মিলমিশ নাই। যত সব মানে অপদার্থ লোক দিয়ে করছে, একটা একটা বাসে আর একটা অপদার্থ। সুতরাং এই সরকারটা দেশটারে শেষ করে দিচ্ছে। এবং আমার ধারণা যে আর কিছুদিন যদি 2-3 মাস রক্ষা হয়, এই দেশ পলিটিশিয়ানদের হাতে থাকবে না। এরা এই প্ল্যানেই আছে। এর ভিতরে সেকেন্ড ম্যান আছে, যেটাকে বলা হয় মানে ডেপুটি প্রধান উপদেষ্টা। হ্যাঁ, কিন্তু এই খেলাই খেলতেছে। হাতে গোলাম আজমের বিপক্ষে, গোলাম আজমের পক্ষে, ঘাতক লাবাল নির্মূল কমিটিতে বিএনপি তাকে 24 জনের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা করেছিল। বিএনপি তার মধ্যে ওই ব্যক্তি ছিল। আবার সেই বিএনপিকেই শেষে পরামর্শ দিছে। সেই এখন খেলতেছে, সব আউলায় দিচ্ছে। এবং আপনি বলতেছেন বিচার বিভাগ তো এখন বলাই হয় এক উপদেষ্টার উপদেষ্টা। এটা তো দেশের বিচার বিভাগ হয় নাই। হ্যাঁ, 3টা কেস ফাইল করে নাই, তারে বিচারপতি বানায় দিছে। কোনো কেসে একবার ইয়েতে বসে নাই, চেয়ারে বসে নাই, তারে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বসায় দিয়েছেন। এইসব এটা কি তামাশা হচ্ছে? আপনার পুলিশের সব এখন আমলা আন্দোলন করতেছে। পুলিশ এখনো পর্যন্ত পুলিশকে টমার থেকে বের করতে পারে নাই। পুলিশ ইনঅ্যাক্টিভ, এখনো ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, আপনার পুলিশের থানা লুট হয়েছে, অস্ত্র গেল কোথায়? আপনার 24 সালে 3.5 লাখ অস্ত্র লাইসেন্স দিছে, গেল কোথায়? পরের বছর 2.5 লাখ লাইসেন্স দিছে, গেল কোথায়? আর্মির সেনানিবাসে 662 জন আশ্রয় নিছে। এখন তো সব আওয়ামী লীগের নেতাদেরকে ভারতের আপনার নিউ মার্কেটে, বাগানবাড়িতে ঘুরে দেখতেছি। এটা পাঠাই দিল কে? জিজ্ঞেস করছে একবার কেউ? না, এই সরকারটি তো সকলেরই সমর্থন আছে এই সরকার গঠনের প্রক্রিয়া। সেই ক্ষেত্রে সেলো এখন নাই, ভিতরে নাই। ধন্যবাদ। এখন নাই, এখন ধাক্কা দেওয়ার জন্য অপেক্ষায় আছে। মনে রাখেন, ওনারা যদি দেশপ্রেমিক হয় এই রাজনীতিবিদ, এখন এই সরকারকে ধাক্কা দিয়ে ফেলাই দেওয়া উচিত, নইলে এই দেশ রাজনীতিবিদদের হাতে থাকবে না। ধন্যবাদ। আবার আসবো জনাব সাইফুল হক, বাংলাদেশের ভবিষ্যৎ কি? আপনাকে ধন্যবাদ। দুজন স্বাগত আপনাকে। প্রিয়ভাজন দুই ব্যক্তি, সহ আলোচক, আপনার অনুষ্ঠানে দর্শক শ্রোতা, তাদেরকে শুভেচ্ছা জানাই। আমি আমার প্রিয়ভাজন আজিজ ভাইয়ের মতন আমিও ক্রিটিক্যাল, কিন্তু এই মাত্রায় না। আর আজিজ ভাই যেটা খুব খোলামেলা বলতে পারলেন, আমার দিক থেকে এখনো আমি অতখানি খোলামেলা বলার মতন পরিস্থিতি বা সাহস কোনোটাই হয়তো এখনো পর্যন্ত আপনার মন্ত্রী হওয়ার আশা অর্জন না আমার দায়বদ্ধতা আছে। আমার ডেফিনেটলি রাজনৈতিক কনস্টিটিউয়েন্সি আছে, অর্গানাইজেশনাল কনস্টিটিউয়েন্সি আছে, ব্রডার পলিটিক্সে আমার সেখানে প্রশ্ন, দায়বদ্ধতা। আমার প্রতিটা শব্দ বাক্যের জন্য আমাকে প্রশ্ন করার সুযোগ আছে, দায়বদ্ধতার সুযোগ আছে। আমাকে অনেক কিছু হিসাব করে কথা বলতে হয়, বিবেচনা করতে, এটাই স্বাভাবিক।
যে কোনো রাজনৈতিক দায়িত্বশীল যারা আছেন তাদের পক্ষে এটাই স্বাভাবিক। আমি এতখানি নেতিবাচকভাবে দেখতে চাই না। আপনি প্রধান যেটা আলোচনা শুরু করেছিলেন, ঐক্য, সংস্কার এবং নির্বাচন। হ্যাঁ, আমরা 5ই আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে ঐক্যটা তৈরি হয়েছিল, ঐক্যটা কিছুটা চিড় ধরেছে, কথাটা সত্য। ঐক্যটা আগের জায়গার ভেতরে নাই। একটা বহুত্ববাদী সমাজে রাজনৈতিক দলগুলোর মধ্যে ডিবেট হবে, পলিমিক্স হবে, আলাপ আলোচনা, বিতর্ক হবে, এটাই স্বাভাবিক। আবার আমরা জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। তো সেটাও আমরা ব্যক্ত করেছি বিভিন্ন ক্ষেত্রে এসে। এবং এই ঐক্যটা যদি ধরে রাখা না যায়, আজকে আমি বলেছি ওই যে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজে অন্য অনেক আলাপ আলোচনার পরে কিছুটা চোখের মনির মতন করে ঐক্যটা ধরে রাখা দরকার। কেন ধরে রাখা দরকার? কারণ আমরা যে ফ্যাসিজমকে পরাজিত করে মোকাবেলা করে এই পর্যায়ে এসছি, সত্যি নানা চোরাগোপ্তা কায়দায় তারা তো নানাভাবে তারা আবার ফিরে আসার একটা চেষ্টা, উদ্যোগ তাদের দিক থেকে আছে। ফলে এটার প্রথম উত্তর হচ্ছে জনগণের একটা বৃহত্তর ঐক্য। আমাদের মধ্যে এটা গেল এক। তারপরে আমাদের মধ্যে মতপার্থক্য, মানে আমরা মতপার্থক্য নিয়ে বৈচিত্র্যের মধ্যে ঐক্যটা তৈরি করতে হবে। রাজনৈতিক পার্থক্য থাকা মানে আপনি আমার শত্রু না, আপনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ, আপনি শত্রু না। সুতরাং সেই রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী এটাকে আমরা গড়ে তুলতে চাই। আর আমি মনে করি 5ই আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের এক ধরনের রেজারেকশন হয়ে, তার এক ধরনের পুনরুত্থান হয়েছে। 72-এর আমাদের যে বোঝাপড়া, যে অ্যাগ্রিমেন্ট, সমঝোতা বলি, সেটা অনেকখানি আসলে ভেঙে পড়েছে। পরে আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে সংস্কারের যে কথাটা পরে বললেন, এটা তো 5ই আগস্টের পরের এজেন্ডা না। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ অনেক আগে থেকে বলছি, বিএনপি সহ যারা আমরা দীর্ঘদিন যুগপথে আন্দোলনে ছিলাম, আমরা 31 দফা আমরা একটা পরিবর্তনের আমরা একটা এজেন্ডা হাজির করেছি। এবারকার এই আন্দোলনটা একমাত্র আন্দোলন যে আন্দোলন কেবলমাত্র একটা সরকার পরিবর্তন করতে চায়নি। আন্দোলন যে ব্যবস্থা একটা দলকে ফ্যাসিবাদী করে, একজন ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, সেই ব্যবস্থার আমরা একটা গুণগত পরিবর্তন চেয়েছি। এটা হচ্ছে গত আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের ছাত্র তরুণরা 5ই আগস্টের পরে তারা এজেন্ডাটা, তারা বলছেন পরিবর্তন চান, সমাজের নানা অংশ বলছেন তারাও সংস্কার করতে চান, এটাকে আমরা ওয়েলকাম করি। সুতরাং সংস্কারটা নতুন করে রাজনৈতিক দলগুলোকে সবক দেবার কোনো কিছু নাই। নতুন করে যারা জ্ঞান দিতে চান, আমি দেখলাম মাঝখানে খুব অসাধারণ বললেন নজরুল ইসলাম ভাই, বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য, পুরনো একটা রেফারেন্স তিনি উল্লেখ করে, সেটা হচ্ছে যে পদগুণে বুদ্ধিমান, পতাকা গুণে শক্তিমান। তো পদ পাওয়ার পরে রাতারাতি আমাদের বন্ধুরা কিভাবে বুদ্ধিমান হয়ে যাচ্ছেন, কিভাবে আমাদেরকে জ্ঞান বিতরণ করছেন, এবং পতাকা পাওয়ার পরে তাদের চোখের ভাষা, দেহের ভাষা, কথা বলা, ভঙ্গিমা, সবার ক্ষেত্রে বলবো না, কারো কারো ক্ষেত্রে যে পরিবর্তন, তো বোঝা যায় যে ক্ষমতা কিভাবে মানুষকে বিচ্ছিন্ন করে, দম্ভ অহমিকা জাগিয়ে তোলে, কিভাবে অন্যদেরকে হিউমিলিয়েট করতে শেখায়। এটাও একেবারেই গত 4.5 মাসের অভিজ্ঞতা, এটা আমরা লক্ষ্য করেছি। তো এদের দ্বারা আমরা প্ররোচিত হচ্ছে না। আমরা সংস্কারের যে এজেন্ডা, ইয়েস, সবাই আমরা বলেছি, কোনো একটা দল কেউ বলেনি যে সংস্কার ছাড়া নির্বাচন করেন। এই প্রশ্ন যারা উত্থাপন করছেন তারা তারা উত্থাপন করছেন, তারা অপ্রয়োজনীয়, তারা একটা অভিযোগ চাপিয়ে দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর উপরে। প্রত্যেকে আমরা বলেছি অনেকগুলো ব্যাপারে আমাদের মধ্যে মতৈক্য আছে। গোটা নির্বাচনী ব্যবস্থা ধসে পড়েছে, গোটা প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সিস, তার জবাবদিহিতার প্রশ্ন, তার পেশাদারি দায়িত্বের প্রশ্ন, এগুলো কার্যত শিথিল, অনেকখানি ভেঙে পড়েছে। সচিবালয়ের চেহারার দিকে তাকান, সচিবালয় দেখলে কি মনে হবে যে বাংলাদেশ রাষ্ট্রটা ভালো আছে? এর যে অভ্যন্তরীণ যে জায়গাটা, চেইন অফ কমান্ড বলতে বাস্তবে কিচ্ছু নাই, ভেঙে পড়েছে। যখন আগুন লাগার ঘটনা আপনি দেখতেই পাচ্ছেন, সবচেয়ে সুরক্ষিত জায়গা যখন এরকম জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, আমি নাগরিক হিসাবে আমাকে তো উদ্বিগ্ন করে দেশটা যাচ্ছে কোথায়। কিন্তু আমরা সংস্কারের, সুতরাং প্রশ্নকে রাজনৈতিক দলগুলোকে অভিযুক্ত করবার কোনো সুযোগ নাই। কারণ আমরা ইতিমধ্যে ওই যে বলো না, আমরা ব্যাপটিটাইজড, আমরা ইতিমধ্যে
এটা আমাদের পাবলিক কমিটমেন্ট। অন্তর্বর্তী সরকার যদি একটাও পদক্ষেপ না নেয়, রাজনৈতিক দলগুলো তারা প্রয়োজনে পরিবর্তন করবেন, রূপান্তর করবেন, সংস্কার করবেন, কারণ পুরনো জমানায় কেউ আমরা ফিরতে চাই না। কারণ এই বিদ্যমান ব্যবস্থা রেখে এটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন পর্যন্ত করা সম্ভব না। একটা দায়বদ্ধ, জবাবদিহিমূলক যে প্রশাসন আমি বলি সেটাও করা সম্ভব না। এই পরে আপনার কথাটা শুনছি। সুতরাং আমরা প্রয়োজনীয় এই রূপান্তর, যেসব প্রশ্নে ঐক্যমত আছে এসব ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। সেটার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার সংস্কারের ভিত্তিটা তারা তৈরি করবেন। বাকি প্রশ্ন কি করবেন, বাকি আমার সংবিধান পরিবর্তন থেকে শুরু করে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদে যেগুলো আছে, তারা একটা কনসেনসাস বিল্ড আপ করবেন অ্যামং দ্য পলিটিক্যাল পার্টিস, অ্যামং দ্য ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স। একটা বোঝাপড়া তৈরি করবেন। যেমন আজকে আমি বলেছি যে আগামী, যেমন ধরুন এই যে বিচারের প্রশ্ন, যে গুম খুনের বিচার বা আমাদের গণহত্যার বিচার যদি শেষ না হয়, রাজনৈতিক দলগুলোর এজেন্ডার মধ্যে এটা থাকবে। পরবর্তী যারা ইলেকশনে আসবেন, অনেকগুলো প্রশ্নের সাথে এগুলো আমাদের কমিটমেন্ট থাকবে। আমরা রাষ্ট্র সরকারের জন্য কোথায় কি আমি একটু রিলেভেন্ট কোয়েশ্চন করি আপনাকে। এখন একটু বলুন। আপনি বললেন যে প্রশাসনের কথাটা যে বললেন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিটি গঠিত হয়েছে এবং তার উপরে কিন্তু সকল শ্রেণীর কিন্তু আমলারা কিন্তু অনাস্থা প্রকাশ করেছে, তারা মানতে রাজি হয়নি। এবং যে সংস্কার প্রস্তাবগুলো আনা হচ্ছে তা নিয়েও ব্যাপক বিতর্ক আছে। সবাই তো ফ্যাসিস্টের অনুগামী নয়, অন্যান্য আছে। সেই ক্ষেত্রে এই যে সংস্কার প্রক্রিয়া সঠিক প্রক্রিয়া আছে কিনা আপনি কি বলবেন এই ক্ষেত্রে? না, আমি মনে করি যে আপনি এই যে মানে অসন্তোষ বিরাজ করছে। না, অসন্তোষ তো বোঝা গেল। ধরেন প্রশাসন ক্যাডার যারা, তারা মনে করেন তারা এখানে মাতব্বরি করবেন বাকিদের সবার উপরে। খুব সিম্পল কথা। এখন অসন্তোষের প্রধান কারণ হচ্ছে এটা, প্রশাসন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, কারণ তাদের প্রশাসন নামটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার। তার মানে প্রশাসনের তারা এটা আমাদের একটা ব্রিটিশ লিগ্যাসি বলেন, পাকিস্তানের 23 বছরের লিগ্যাসি বলেন, গত 54 বছরে এটা আমরা করে এসেছি। এখন এর একটা সংস্কার দরকার। কেন দরকার? যে আমি সমাজের আমাদের অন্যান্য আমার ক্যাডার যারা আছেন, অন্যান্য ডিসিপ্লিনে যারা আছেন, তাদেরকে তো রাষ্ট্র পরিচালনায়, দেশ পরিচালনায়, প্রশাসনে, রাষ্ট্রের নানা জায়গাতে তাদেরও তারা যোগ্য, যারা দক্ষ, যারা মেধাবী, অভিজ্ঞ, তাদেরকে তো যুক্ত করা দরকার। সুতরাং একটা 54 বছর পরে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা স্টেট, আমি আমার একটা আধুনিক একটা প্রশাসন, আমার একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবার জন্য কী ধরনের প্রশাসনিক পুনর্বিন্যাস দরকার, এগুলো তো নিশ্চয়ই ভাবার প্রশ্ন আছে। এখন অস্থিরতা হচ্ছে, পুরনো জমিদারিটা কিছুটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, সে কারণের জন্য জায়গাটা আমি রাতারাতি সবটা করতে পারবো না। আমি মনে করি এগুলো সরকার সামাল কিভাবে দিচ্ছেন আমি চিন্তিত, কিন্তু আমি মনে করি দিন শেষে সরকারকে নির্বাচনের মধ্য দিয়ে, যে নির্বাচনের জন্য 16 বছর আমরা অপেক্ষা করেছি, শুধুমাত্র যদি গত 3টা নির্বাচনের মধ্যে 2টো নির্বাচনও যদি অবাধ, নিরপেক্ষ বা বিশ্বাসযোগ্য হতো, তাহলে কিন্তু দেশের এরকম পরিণতি কিন্তু হতো না। সুতরাং আখেরে আপনাকে নির্বাচনে যেতে হবে, একটা পপুলার ম্যান্ডেট লাগবে। একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন এভাবে ক্ষমতায় থাকবার কোনো সুযোগ এবং অবকাশ নেই। ধন্যবাদ আপনাকে। আব্দুল সালাম, আপনি কি বলবেন যে সংস্কার প্রক্রিয়া নিয়ে বলছে যে কিছু কিছু জায়গায় সংস্কার প্রয়োজন আছে, এবং যেটি ছাত্ররা বলার চেষ্টা করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলবার চেষ্টা করেন যে এই আপনারা বলছে অনির্বাচিত সরকার, তারা বলছে সবচেয়ে বড় ম্যান্ডেট তাদের এটি আছে, যেহেতু এটি গণ-অভ্যুত্থানের সকল শ্রেণী, সকল পেশার মানুষের এই সরকারটি তাদের, সুতরাং ম্যান্ডেট নাই, এটি কেমনভাবে অনির্বাচিত আপনার কি ম্যান্ডেট মানেটা কি, মানে ডিফাইন কিভাবে করবে যে অনির্বাচিত, ডিফাইন কিভাবে করবে? এখানে কি ডিফারেন্ট ওপিনিয়ন? ডিফারেন্ট ওপিনিয়ন এখন তারা তো বললেই হবে না। একটা জিনিস, আমরা তো ধরো আমরা যারা রাজনীতি করি, এখানে যে কথাটা বলে আসছি, এর আগে 111 হয়েছিল বিরাজনীতিকরণের জন্য, এবং শেখ হাসিনা সেই পথেই হাঁটছেন, হাঁটতে হাঁটতে এই পর্যায়ে আসছেন। এই সমস্ত কথাগুলোর মধ্য দিয়ে কিন্তু আবার সেই বিরাজনীতিকরণের সুরটাই পাওয়া যায়। অর্থাৎ রাজনীতিটা খারাপ, রাজনীতিটা দরকার নাই, রাজনীতিবিদরা পাগল হয়ে গেছে। আরে তারা কি হয়েছে? তারা একজন উপদেষ্টা বলেছে, একটু বলি, এক উপদেষ্টা বলেছে যে 53 বছর অর্থাৎ রাজনীতিবিদরা পারেন নাই বলে আমাদের আসতে হয়েছে। না, 53 বছর তো রাজনীতিবিদরা তো ক্ষমতায় ছিল না, যে যারা বলছে তারাই ক্ষমতার চাবিকাঠি নাড়ছে, এবং সে রাজনীতিবিদদেরকে ব্যর্থ করার জন্য তারা চেষ্টা করছে। রাজনীতিবিদদের ব্যর্থ হলে তাতে দেশটা ব্যর্থ হয়েছে। দেশটা ব্যর্থ, আমরা যেটা বলতেছি বারবার, যে যার যেখানে দায়িত্ব, যার যেখানে কাজ, সেই কাজটুকুই সে করুক।
যখন সে সব কিছু করতে চায় তখনই কিন্তু প্রবলেম হয়ে যায়। রাজনীতিবিদ, অর্থনীতিবিদের কাজ অর্থনীতিবিদ করে, আপনার সাংবাদিকতার কাজ আপনি সাংবাদিকতা করেন, কিন্তু সবাই মিলে রাজনীতি করতে চান। যারা রাজনীতি, হ্যাঁ, সবাই কিন্তু রাজনীতিবিদদের সমালোচনা করে, কিন্তু সবাই মিলে আবার রাজনীতি করতে চায় সবাই। এবং ওই যে রাজনীতি মানে ওই যে ক্ষমতা, এটা ভোগ এমন একটা জিনিস যেটা হলো যে আপনার যদি ম্যান্ডেটটাই বলেন, কাদেরকে ম্যান্ডেট দিছে? এটা পিপুলস আজকে হাসিনাকে তাড়াইছে, তাই না? হাসিনাকে তাড়াইছে, তারা চাইছে যে তার যে অধিকারটা ছিল সেটা সে ইস্টাবলিশড হবে, কিন্তু তাদের জনগণের অধিকার ইস্টাবলিশ না করে কিছু লোকের অধিকার ইস্টাবলিশ করার জন্য তো পরিবর্তন হয় নাই। শুধুমাত্র তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য কি পরিবর্তন হয়েছে? নো, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্যই পরিবর্তন হয়েছে, শেখ হাসিনার ভাগানো হয়েছে। এই কিছু লোককে 5 মাস না 6 মাস না 9 মাস, 1 বছর না 2 বছর তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ওই হেলিকপ্টার দিয়া ওই যেটা বলছে আজিজ ভাই, মানে এই ঘোরার জন্য বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করার জন্য তাদের পরিবর্তন হয় নাই। তাদের পরিষ্কার কথা যে জনগণের অধিকারটা জনগণ কিভাবে ফিরে পেতে পারে, সেটার জন্য কি সংস্কার দরকার সেগুলো করে তারা নির্বাচনটা দেখ। ওই মাস্টার প্ল্যান করার দায়িত্ব তাদের না, যে দেশটা 15 বছর পরে কি চলবে, 50 বছর পরে কি চলবে, ওই চিন্তা হাসিনাও করছিল, কোনো লাভ হয় নাই। জনগণকে বাদ দিয়া নিজে পরিকল্পনা করছিল। কাজে জনগণ কি চায় এজন্য জনগণের কাছে যান, বারবার একই কথা বলতেছি, জনগণের কাছে যান, জনগণকে বলতে দেন জনগণ কি চায়, জনগণের ম্যান্ডেট নেন, জনগণের রায়টা নেন। তারপরে যে জনগণের রায় রাজনীতির পক্ষে চলে যাবে, ভোটের ওই মুখ দলের পক্ষে চলে যাবে, জন্য ভোটই দেওয়া যাবে না, ভোট পিছাইতে হবে, এই রাইটটা কে দিল? এই রাইটটা কে দিল? আমি নিজেই ঠিক করবো এটা। এই জন্য আমরা বলছি যে আপনার একটা রোডম্যাপটা কেন বলতেছি যে পিপুলের কাছে যাক। আপনি কি বলছেন এখন আবার বলে কিছুই করতে পারে না, তার মধ্যে সিন্ডিকেটও ভাঙা যাবে না, বলছে সিন্ডিকেট পুরা ভাঙলে একবারে আরও বেশি ক্ষতি হয়ে যাবে। এটা কি সিন্ডিকেটের পক্ষে গেল না? এলো কি চাঁদাবাজি বন্ধ হয় না, উমুক করতেছে। আরে ভাই, তা ধরেন না কেন? চাঁদাবাজি ধরেন না কেন? তাইলে আজকের ওই ট্রাফিক সমস্যার সমাধান করতে পারেন না, দ্রব্যমূল্যের দাম সমস্যা করতে পারেন না, তাহলে এগুলো যায় না। আমরা তো বলতেছি এই কাজটা আপনার না, আপনি পারবেন না এটা। তাই কাজেই যেটা পারবেন না সেদিকে জনগণকে উৎসাহিত করে বড় তো আরেকটা অনিশ্চয়তার দিকে ঠেলে লাভ কি? এই জন্য আজিজ ভাই যেটা বলছে আমি অতটুকু নিতে চাই না, কিন্তু বলতে চাই যে একটা অনিশ্চয়তার দিকে দেশটাকে ঠেলে দিয়েন না। এটা এখন পর্যন্ত আমরা এই সরকারকে ব্যর্থ করতে চাই না। এই সরকারটা ব্যর্থ হলে আমরা দেখছি যে আগে কেয়ারটেকার সরকারে ব্যর্থ করে দিয়ে কিভাবে 111 আসছে, কাজে আবার এই সরকারটা ব্যর্থ করে আমরা ওই পর্যায়ে যেতে চাই না। এই জন্য আমরা চাই যে এই সরকার তারও একটা লিমিটেশন থাকতে হবে, এটা ঠিক করতে হবে যে তার লিমিটেশন কতটুকু, এর বাইরে সে যাচ্ছে কিনা, এই যাওয়াটা তার রাইট আছে কিনা, কতটুকু রাইট আছে। আমি ইচ্ছা করলে সব কিছু করতে পারবো। আমি এখানে আসবে জনাব এম এ আজিজ, আপনি বলুন যে আসলে বাংলাদেশের ভবিষ্যতে কি দাঁড়াবে? এত সংকটের কথা আপনারা বলছেন, যদিও এই সেমিনারে অনেকে বলবার চেষ্টা করেছেন যে যতক্ষণ পর্যন্ত মানসিকতার পরিবর্তন না হয়, প্রতিষ্ঠানে গণতান্ত্রিক অনুসরণ না হলে সংস্কার কাজ কাগজেই থেকে যাবে, বিশ্বের সেরা আইনও কোনো পরিবর্তন আনা যাবে না। তাহলে তো কমপক্ষে 20 থেকে 30 বছর থাকা উচিত। কারণ বলেন জন্মের পরে 53 বছরে যে মনোজগতের পরিবর্তন হয়েছে, এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই যে কালচারাল রেভলিউশন করে এক পাশে চেঞ্জ করে ফেলবেন। আপনি দেখেন রাশিয়াও 6 বছর লাগছে, চীনে প্রায় 1 যুগ লাগছে, 1 দশক লাগছে চেঞ্জ করতে, তারপর এই মনোজগৎ চেঞ্জ করতে। তো আপনি 53 বছরে যে জায়গায় পিছায় দিচ্ছেন মনোজগৎ, অর্থাৎ যে চেঞ্জ করে দিচ্ছেন, তাহলে তো কমপক্ষে ইউনিট সরকারকে 20 থেকে 30 বছর রাখা দরকার। এবং রাজনৈতিক দলগুলো এই সরকারের ধামা ধরা হওয়া উচিত, যা কয় তা শোনা উচিত, তাহলে সম্ভব হইতে পারে। এখন হ্যাঁ, বুদ্ধিজীবী কাতবার, বুদ্ধিজীবী না, বুদ্ধি বিক্রি। আমি তো আগেই বলছি এই সেমিনার কারা আয়োজন করছে তাদের সম্পর্কে আমি জানি। আর একবার এই রাজনৈতিক দল ট্র্যাপে পড়ছে, আমি বলতেছি তো পরিষ্কার, আমি নাম বলতে চাচ্ছি না, ট্র্যাপে পড়ছে। এটা ট্র্যাপ, ভিন্ন জায়গার ট্র্যাপ, যেটা আমি আগে ওই যে
ক্রাইসিস গ্রুপের রিপোর্টের কথা বলছি, ওই ট্র্যাপে পড়ছে, ওই ট্র্যাপে। এখন আমার একটা প্রশ্ন শোনেন, যেটা আলোচনায় আসে না, আপনার এই চতুর্থ শিল্প বিপ্লবে যেখানে উন্নত বিজ্ঞানের যুগ, অটোমেশনের যুগ, সেখানে আপনার স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ছাত্ররা এই আন্দোলনে ছিল। অনেক ছাত্র ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, এই যে উপদেশটা পাশও করে নেয় এমন উপদেশটাও আছে। তা আপনি এই যে জেনারেশন গ্যাপটা করে দিলেন, 6 থেকে 8 বছরের গ্যাপ, এই গ্যাপ পূরণ করবেন কি দিয়া? এত সবাই সরকার ঠিক রাখতেছে, সরকার চালাইতে চাচ্ছে, পড়াশোনা কোথায়? পড়াশোনার আলোচনা তো নাই। এই জেনারেশন গ্যাপ, জাতি 6টা বছর পিছিয়ে গেল, এই জাতিকে 6 বছর কোথার থেকে আগাবেন? 2 নম্বর হচ্ছে সাইফুল ভাই বলছেন এই যে সংস্কার, ধরেন আমি তো অন্ততপক্ষে পেশাজীবী হিসাবে একমাত্র বলতে গেলে আমি সবচেয়ে টকশোতে ক্রাইসিস মুহূর্তে 5 তারিখেও আমি টকশো করছি। আমি তো দেখছি যে ছাত্ররা প্রথমে সংস্কার, কোটার সংস্কার চাইছে, অর্থাৎ চাকরি, এরপরে 11 দফা, 6 দফা, 1 দফা হলো ফেসিবাদ বিলুপ। আমি তো ওই আন্দোলনের সংস্কার দেখি নেই দাবি। পরে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং কিছু রাজনৈতিক দল থেকে পরে যুক্ত হয়েছে, হ্যাঁ সংস্কার দরকার, আমরা মানি, কিন্তু সংস্কার যে দরকার, এই যে আপনি বললেন মনোজগতের সংস্কার, তো এটা 20-30 বছর লাগবে। বিজ্ঞানের যুগে পরিবর্তন হতে থাকবে, সংস্কারও চলতে থাকবে। এই সংস্কার তো আগে দেখেন গরু জমি চাষ করতো, গরু ধান মারাই করতো, এখন গরুর শুধু দুধ খায় আর মাংস খায়, কোনো কাজে আসে না। এটা তো বিজ্ঞানের চেঞ্জ হতে থাকবে সংস্কার। এখন আপনি আসেন যে সংস্কার, আপনার সংস্কার করতে হলে এই অন্তর্বর্তীকালের এই ঠ্যাং ভাঙা, হাত ভাঙা এই উপদেষ্টারা যদি রাজনৈতিক দলগুলোর সাথে একাট্টা হয়ে গ্যাপ তৈরি না করে, তাদেরকে কনভিন্স না করে যদি কোনো সংস্কার করে, এই সংস্কার একটাও পাস হবে না। আর শাহাবুদ্দিন আহমেদ 21 থেকে 22টা সংস্কার প্রস্তাব দিয়েছিল, ডাস্টবিনে চলে গেছে। এরশাদের সময় 3 জোটের রূপরেখা ছিল, তারপরে এই হাইকোর্ট বেঞ্চ ট্রান্সফার করে বিভাগীয় সদরে দিয়েছিল, ট্রাশ পেপারে চলে গেছে। 111-এর সময় 121 থেকে 22টা সংস্কার, এবং ওই সময় রাজনৈতিক দলগুলোর ভিতরে কিন্তু তোলপাড় হয়ে গেছিল, সব সংস্কার বাতিল। সুতরাং রাজনৈতিক দল নির্বাচন করে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে। আপনি যতই সংস্কার করেন, রাজনৈতিক দলের মন যদি আন্তরিকভাবে এই সংস্কার না চায়, তাহলে যে যারা ক্ষমতায় আসবে তারা এটা ট্রাশ পেপার। আচ্ছা, এদিকে ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেছেন যে দেশের যে অবস্থা, এই অবস্থায় নির্বাচন, এই বিশৃঙ্খল অবস্থায় নির্বাচন হওয়াটা ভয়াবহ ব্যাপার, তাহলে কি সময় আরো লাগবে? উনি উপদেষ্টা ছিল না, একবার ছিলেন, কি করছেন উনি, কি করছেন? এইসব বুদ্ধিবীসীদের কাছে করে তো দেশ, তো এখানে তো বুদ্ধিজীবী আছে। ইনুস তো পৃথিবীর ভিতরে বিখ্যাত লোক, সে তো পারতেছে না। উনি কি পারবে? এনজিওর লোক, উনি কি পারবে? উনিও তো আর এক এনজিও, ওনার কথাই তো হবে না। এখন দেশ পলিটিক্যাল লিডার দরকার, আর এনজিও কর্মী দিয়ে, শিক্ষক দিয়ে হচ্ছে না, পারছে না, পেশাজীবী দিয়ে হবে না, এনজিও দিয়ে হবে না। পলিটিশিয়ানরা দেশ রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, অনেক সময় গড়িয়ে গেছে। আচ্ছা, আর একটি ছোট্ট প্রশ্ন। উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন যে এখন সংস্কার না পারলে কখনোই করা যাবে না, তাহলে কি রাজনীতিবিদরা সংস্কার করবে না? বিএনপি তো 2 বছর আগেই 31 দফা দিয়েছে। উনি তো ইলেকশন কমিশনে ছিল না 111-এর সময়, উনি তো বিএনপি আর আওয়ামী লীগ ভাঙতে চাইছে, ওইটা সংস্কার ছিল। তো এগুলি কয়ে লাভ নাই, এইসব বাকচি শোনেন না। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার, বাস এক কথাই বুঝি। রাষ্ট্র চলছে না, এই রাষ্ট্র সিরিয়া বানাতে চাই না, যে দেশটা ভেঙ্গে দ্বিখণ্ড হয়ে যাবে, লিবিয়া বানাইতে চাই না। এই দেশটা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, সুতরাং এই দেশটা পলিটিশিয়ান চালাবে, এবং সেই জায়গা আর কাল বিলম্ব করলে এই দেশ হাতছাড়া হয়ে যাবে পলিটিশিয়ানের। পলিটিশিয়ান কিভাবে দায়িত্ব নেবে সেই রাস্তা পলিটিশিয়ানরা বিবেচনা করবে, এ দিয়ে হবে না। ওই জিল্লুর হায়ার করেন আর যা করেন সব দেখবেন ওই একই মেশিনের ভিতরে ঢুকে যাবে, কোনো লাভ হবে না। আমি ছোট্ট প্রশ্ন দিয়ে আপনাকে ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে রাজনীতিবিদরা আলটিমেটলি একটা দেশের গণতন্ত্রের ভ্যানগার্ড, এবং তাদের উপর একটি দেশ পরিচালনা নির্ভর করে একটি স্বতঃসিদ্ধ গণতান্ত্রিক ব্যবস্থায়। কিন্তু যেভাবে অর্থাৎ সরকার গঠিত হয়েছে,
সকলেই কিন্তু আমলাতন্ত্র থেকে এসছে কিংবা এনজিও থেকে এসছে, তাহলে এরা কিভাবে রাজনীতিবিদদের উপরে সংস্কার প্রক্রিয়া চাপিয়ে দেশটাকে একটি জায়গায় নেবে, ভবিষ্যতের বাংলাদেশকে কিভাবে করবে তারা? দুটো কথা। প্রথম যেটা বললেন যে আলটিমেটলি তো রাজনীতিকরা, যেটা আপনিও বললেন, রাজনীতিকে তো লিড করতে হবে। রাষ্ট্র যেহেতু শেষ বিচারে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, তাহলে মডার্ন যে কোনো ডেমোক্রেটিক স্টেটকে রাজনৈতিক লিডারশিপ তারা নেতৃত্ব দেবেন, তারা গাইড করবেন, তারা উদ্যোগ নেবেন এবং মানুষকে তারা রাজনৈতিকভাবে তারা কিন্তু মোবিলাইজ করবেন। তাদের ভিশন, কর্মসূচি, তাদের বহুমাত্রিক তাদের যে উদ্যোগ নিয়ে। সুতরাং রাজনৈতিক নেতৃত্বের কোনো বিকল্প নেই এক। আর যারা এসছেন তারা কিন্তু কিছুটা ধরুন বিশেষ করে পতিত আওয়ামী লীগ সরকারে তাদের যে চূড়ান্ত একটা ফ্যাসিবাদী দুঃশাসনের কারণের জন্যই তো আমরা বরঞ্চ যেহেতু একটা স্পেস তৈরি হয়েছিল, আমরা ইমিডিয়েটলি আপরাইজিংয়ের পরে আমরা দলগুলো মিলে কোনো সরকার গঠন করতে চাইনি। এটা আপনাদের ব্যর্থতা কিনা? না না, আমি ব্যর্থতা মনে করি না। আমাদের আজকে দেশের যে অবস্থায় চলে গেছে, আমি শেষ করি। আপনারা রাজনীতিবিদরা এই কাজটি করেছেন, কিন্তু আপনারা না, আমি ব্যর্থতা বলবো না। আমরা উইথ দ্য গুড হোপটা কি ছিল, কারণ আমাদের পজিশন ছিল যে ফ্যাসিজমের বিদায়ের পরে আমরা একটা আলাপ আলোচনা করে দেয়ার উড বি এ নন পার্টিজান ইন্টারিম গভর্নমেন্ট, এক ধরনের কেয়ারটেকার গভর্নমেন্ট তারা থাকবেন। হ্যাঁ, রাজনৈতিকদের সাথে আলাপ আলোচনা করে সরকার গঠিত হয়নি। সুতরাং আমাদের সমর্থন আছে, সরকারকে আমরা সমর্থন দিচ্ছি, যেহেতু 16 বছর 36 দিনের একটা লড়াই। এই লড়াইয়ের প্রেক্ষিতে 1,500 ছাত্র, শ্রমিক, জনতার, আমাদের রাজনৈতিক নেতা কর্মীদের রক্তের মধ্য দিয়ে সরকার এসছেন, আমাদের সমর্থনটা আছে। কিন্তু এটা তো প্রফেসর ইউনূস তো নিজেই সাক্ষ্য দিয়েছেন, তিনি ছাত্রদের দ্বারা নিযুক্ত, তিনি একটা সরকার। তার কথার মধ্যে অতি আবেগটা বেশি, কিছুটা অতি কথন, কিছুটা অতি আবেগ, যেটা তিনি রাজনৈতিক দলগুলোকে তিনি খানিকটা ছোট করেছেন, সমাজের নানা অংশকে তিনি খানিকটা ছোট করেছেন। এটা তার মতন এরকম চৌকস বুদ্ধিমান মানুষের এরকম বক্তব্য বলাটা কিন্তু ঠিক হয়নি। এটা আমি আগেও কথাটা বলেছি। তার কাছ থেকে আমরা নিশ্চয় অনেক দায়িত্বশীল কথাই বিভিন্ন সময় আমরা শুনতে চাই, দেখতে চাই। এটা একটা আবেগপ্রসূত কথা তিনি বলেছেন। এখন কি, এখন পরের অংশে আপনার সাথে আমি একমত হব। কারণ আমরা উইথ দ্য গুড হোপ, যে সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা এসছেন, রাজনৈতিক দলগুলোকে তারা আস্থায় নেবেন, আলাপ আলোচনা করবেন। আপনি যদি সরকার হন, তাহলে আপনার সাথে আমার যদি একটা দৈনন্দিন বোঝাপড়া থাকে, যদি একটা অর্গানিক এনগেজমেন্ট থাকে, তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা নাই। কিন্তু আমাদের মনে হয়েছে এই সরকার একদিকে তারা একটা সরকার, তাদের একটা সরকার, আমাদের ব্যুরোক্র্যাটদের, যেটা আমি ইতিমধ্যে বলেছি, যার 15.5 আনার সাথে এবারকার এই অভ্যুত্থানে কোনো দূরবর্তী কোনো সম্পর্ক নাই, তারা একটা প্যারালেল গভর্নমেন্ট তারা রান করাচ্ছে। ছাত্র তরুণরা তারাও এক ধরনের সরকারকে বহুমাত্রিক চাপ তৈরি করে তাদের এজেন্ডা কিভাবে সরকারকে দিয়ে তারা বাস্তবায়ন করতে চান, ফলে সরকার কিছুটা নাজেহাল অবস্থার ভিতরেও কিন্তু আছে। তাহলে অনেক ধরনের চাপটা থাকবে। সরকার কি করবে? হাজারো এজেন্ডা থাকতে পারে, সরকার কি করবে? আমি মনে করি গুরুত্ব সালাম ভাই একটু আগে বললেন, বাজারটা নিয়ন্ত্রণ করবে, মানুষকে কিছুটা স্বস্তি দেবে, শান্তি দেবে। আর হচ্ছে যেসব পরিবর্তনের ব্যাপারে ইতিমধ্যে আমরা, আমাদের কমিটমেন্ট রয়েছে, আলাপ আলোচনা করে সেসব ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে সম্ভব স্বল্পতম সময়ের মধ্যে বাংলাদেশের নির্বাচন দরকার। এই কথাটা হয়তো 2 মাস আগে এতটা জোর দিয়ে কথাটা বলা যেত না। এখন কেন বলতে হচ্ছে কথাটা? কারণ কোনো ক্ষেত্রে সরকার দেশ চালাতে পারছে না। আমি আইন শৃঙ্খলা বলি, বাজারের পরিস্থিতি বলি, ম্যাক্রো ইকোনমিক আমার স্ট্যাবিলিটির প্রশ্ন বলি, প্রশাসনের বলি, ল এনফোর্সিং এজেন্সিসের ক্ষেত্রে বলি, এক ধরনের সামাজিক নৈরাজ্য কিন্তু চলছে। মানুষ এখনো পর্যন্ত সরকারকে আমরা কিন্তু সহ্য করছি। আমি একটু আগে বললাম না, আমি যে কথা বলতে চাই সে কথা কি আমি এখন বলতে পারছি না। আমি নিজেকে নিয়ন্ত্রণ, নিজেকে আমি সংযত করছি। আমি একটু অপেক্ষা করছি যে দেখি আমাদের সমর্থিত সরকারকে আমরা সাপোর্ট দিই, দেখি তারা তাদের শুভবুদ্ধির উদয় হয় কিনা। কিন্তু এখন তারা যদি অনিশ্চিত সময়ের জন্য তারা যদি এভাবে চলতে থাকেন, তাহলে খুবই দুর্ভাগ্য। আমি মনে করি যেটা বললেন না আপনি, যারা বললেন, ওই যে হোসেন জিল্লুর রহমান আমাদের তো বন্ধু মানুষ, তিনি যেটা বললেন না, বরঞ্চ নির্বাচন দীর্ঘায়িত হলে বিশৃঙ্খলা আরও বাড়ার ঝুঁকিটা অনেক বেশি, বিশৃঙ্খলা আরও নৈরাজ্যের জায়গাটা এবং এটা আরও বাড়ার আশঙ্কাটা হচ্ছে অনেক বেশি। 2 নম্বর একটা বললেন না,
যে ব্রিগেডিয়ার সাখাওয়াত তিনি যেটা বললেন, তিনি কথাটা ভুল বলেছেন আজকে। তিনি কোন অর্থে ভুল বলেছেন? কারণ আমি বলেছি ইতিমধ্যে, রাজনৈতিক দলগুলো এবারেই প্রথম যারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি, যারা আমরা যুগপথে শরিক ছিলাম, এমনকি ইসলামী ঘরানার দল বা সবাই অনেকগুলো বড় ব্যাপারে এবার আমাদের মধ্যে একটা বড় ঐক্য, যে আমরা অনেকগুলো পরিবর্তন করতে চাই। আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা, তাকে জবাবদিহিতার মধ্যে আনা, রাষ্ট্রপতির সাথে ক্ষমতার ভারসাম্য, বাইক্যামেরাল একটা পার্লামেন্ট, কিভাবে নির্বাহী বিভাগের সাথে জুডিশিয়ারি এবং আইন প্রণয়নী বিভাগের একটা যৌক্তিক ভারসাম্য থাকবে, অসংখ্য প্রস্তাব আমরা দিয়েছি। তার মানে সরকার যদি একটাও কাজ না করে, পলিটিক্যাল পার্টিগুলো আমরা দেশবাসীর কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আগামী ইলেকশনের মধ্য দিয়ে যে সরকার গঠন হবে, আমরা সরকারে থাকি, বিরোধী দলে থাকি, যেখানে থাকি না কেন, যারা সরকার গঠন করবেন তারা এই কাজগুলো তারা কিন্তু করবেন, এইটুকু আস্থা এবার আমরা রাখতে চাই। সুতরাং তার এই কথাটা সত্য না যে এবার কিছু করা না গেলে কখনোই হবে না, এই কথাটা রাজনৈতিক দলগুলোর প্রতি অবিচার করা, অন্যায় করা এবং তাদের প্রতি চূড়ান্ত অনাস্থা তাদেরকে হিউমিলিয়েট করা এবং তাদেরকে আন্ডারমাইন করা। এরকম সরকারের দায়িত্বশীল জায়গা থেকে এরকম হিউমিলিটিং বক্তব্যটা দেওয়া উচিত না। শব্দ বাক্য অনেক যত্ন করে ব্যবহার করা উচিত। আমি যেটা শেষ করব, আমি সরকারকে মনে করতে চাই অ্যাম্বিশনটা ছোট করেন, টার্গেটটাকে ছোট করে নিয়ে আসেন, উচ্চাভিলাষী কোনো উদ্যোগ না নিয়ে যেটা অর্জনযোগ্য, যেটা সবাইকে যুক্ত করে আমি অর্জন করতে পারি। আমি গুরুত্বপূর্ণ পরিবর্তন, সংস্কার এবং আগামী বছরের সম্ভব হলে যত দ্রুত সম্ভব একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন, এই সরকার যদি নির্বাচন করে একটা নির্বাচিত সরকার আছে ক্ষমতা, তারা যদি বেরিয়ে যেতে পারেন, তাহলে আমরা কিন্তু সরকারকে ধন্যবাদ জানাবো। তাহলে কিন্তু প্রফেসর ইউনূস, আমরা চাই যে সরকার সফল হবেন, তারা ব্যর্থ হবেন না। কিন্তু তারা ব্যর্থ হবেন তখন তাদের যদি উচ্চ কোনো আকাঙ্ক্ষা যদি কাজ করে, যদি বোঝা যায় অন্যায় অযৌক্তিকভাবে ক্ষমতাকে তারা কিন্তু প্রলম্বিত করতে চান, তাহলে সরকার নিয়ে প্রশ্ন উঠবে, আপত্তি উঠবে, তাহলে সরকার কিন্তু রাজনৈতিক দলগুলোর কিন্তু একেবারে মুখোমুখি দাঁড়িয়ে যেতে পারে। এরকম কোনো পরিস্থিতি আমরা কেউ দেখতে চাই না। ধন্যবাদ। জনাব আব্দুল সালাম, জি, প্রশ্ন আপনি বলুন। আমরা আসলে যেটা একটা কথাই বলবো, রাষ্ট্রটা নিয়ে ছেলে খেলা করার কোনো অবকাশ নাই। কিন্তু এখন যেটা চলতেছে, এটা ওরা যে তাদের যা ইচ্ছে হইতেছে বলতেছে। সরকার চালাচ্ছে তারা, ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে কয়জন উপদেষ্টা আছে, আর তারা পারতেছে না, দোষ দিতেছে রাজনৈতিক দলগুলোর উপরে। রাজনৈতিক দলগুলো আপনি বলেন, এই 4.5 মাসে এই সরকার এই পদক্ষেপটা নিছে, এর মধ্যে কোনটায় সরকার আমরা রাজনৈতিক দলগুলো বাধার সৃষ্টি করছে? হরতাল দিছি আমরা, বা মিছিল করছি, বা প্রটেস্ট করছি, সরকারের থ্রেট করছি, আমরা তো কিছু করি নাই, তাই না? আজকে সরকার চালাইতে পারতেছে না তারা, এখন এনে সাংবাদিকদের কার্ড সব বাতিল করে দিবে, করে দিচ্ছে। এটা অর্থাৎ এটা কোনো কথা হইলো যে কি সাংবাদিকরা যায় এখানে লাগাইছে? আমরা তো বারবার বলছি যে স্বাধীনতার কথা সবসময় বলেছেন। হ্যাঁ, আমরা স্বাধীনতার কথা বলছি, প্লাস আমরা বলছি যে এইগুলো তো ওই প্রশাসনের মধ্যেই আওয়ামী দুঃশাসনের লোকরা আছে, আপনি তাদেরকে না সরাইলে এই রকম ষড়যন্ত্র হবেই। আর উল্টা দৌড় দিতেছে আর সাংবাদিকদেরকে, অর্থাৎ এই জন্য অর্থাৎ নিউজই দেওয়া যাবে না। তো এগুলো করে তো আসলে প্রবলেম সলভ হবে না। দেখেন আজকের ওই যে জিল্লুর রহমান সাহেব বলছে, উনি তো নিজেই একটা ঘটনার সাক্ষী। 1/11-এর পরে যখন ওই সময় সব সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে, তখন কিন্তু উনি আবার নেগোশিয়েট করে তাড়াতাড়ি একটা গড়ি করে একটা নির্বাচনের সমস্ত দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটা নির্বাচনের দিকে গেছে। তার কাছে ওনার মুখ দিয়ে তো এটা হলো দ্বিমুখী কথা হয়ে গেল। কথা হলো যে আমরা আরেকটা, যেটা সাইফুল ভাই প্রথমে বলছে, যে আমরা সংস্কারের কথা তো কখনো মানা করি নাই, এই সঙ্গে করে না কেন? 4.5 মাস পার হয়ে গেল, এখন পর্যন্ত একটা কিছুই করতে পারলো না, তো করে না কেন? বাধাকে দিয়ে রাখছে। কিন্তু সময় যেগুলো নিচ্ছে, একটা কথা যেটা এখন ইমিডিয়েট, আমি এর আগেও বলছি, এখনও বলি, এই যে এই সমস্ত সংলাপ, এগুলো কিছু না। ডক্টর ইউনূস নিজে কল করুক সকল রাজনৈতিক দলকে এবং বসে সেটা সংলাপ করুক যে কিভাবে রাষ্ট্রটা চলতে পারে, আমাদের কি হওয়া উচিত, কোন দিকে যাওয়া উচিত,
সেটা দরকার হলে একদিন 2 দিন নিজে এটা উনি শুনলাম কি বললো আমিও চলে গেলাম, ওইটা না। আপনাদের 30 মিনিট করে সময় দিয়েছে একদম। ওইটা কোনো না। বসেন রাজনৈতিক দলগুলো না, বসেন যে রাজনৈতিক দলগুলো কি বলতেছে, আপনি কি চান আপনিও বলেন, আপনারটা বলেন। আপনি খালি আমারটা শুনলেন, আপনি কি চাইতেছেন আপনি বলতেছেন না, আপনি কি করবেন সেই ডিসিশনও নাই, তাহলে তো হবে না। অর্থাৎ এখানে পার্ট রাজনৈতিক দলগুলো যদি স্টেক হোল্ডার আরও কেউ থাকে তারও রাখেন, তারপরে ডক্টর ইউনূস নিজে বসে রাউন্ড টেবিল কনফারেন্স করুক, করে দেশের এই অবস্থা, দেশ আস্তে আস্তে ভালো দিকে যাচ্ছে না, খারাপের দিকেই যাচ্ছে। কাজে এই অবস্থায় আমরা কিভাবে সমাধান করতে পারি? নির্বাচন 10 বছর পরে হইলে ঠিক হবে না নির্বাচন 6 মাসের মধ্যে করা যায়, কোনটা করা? আর যদি মনে করে যে না নির্বাচন দরকার নাই, আমরাই সব ঠিক করতে, বলুক না, সেটাই। তো কাজে এগুলো করে কোনো লাভ হবে না। আমরা বারবার যেটা বলছি যে দোষ খালি রাজনীতিবিদদের, ওই ফ্যাসিবাদ মানে ওই হাসিনা ওই সময় সে রাজনীতিবিদদের। আপনাকে প্রশ্ন করি যে সবসময় দেখা যায় যারা সুশীল সমাজ কিংবা বুদ্ধিবৃত্তির চর্চার সঙ্গে জড়িত সবসময় তারা রাজনীতিবিদদের একটু জ্ঞান দিতে চায়, এই প্রবণতাটা বাংলাদেশ সংস্কৃতিতে আছে, এই সম্পর্কে আপনি এটা তো বলবো যে আপনারা ওই সময় মনে করেন যে 111টা যে হইলো, সেই সময়টা সব বুদ্ধিদীপ্ত লোকজন ছিল না ওই কেয়ারটেকার গভর্নমেন্টে, আপনি দেখেন সব নামি দামি লোকগুলো ছিল, তাহলে তারা ওই সিচুয়েশনটা ট্যাকেল করতে পারলো না কেন? এরপরে 111 হয়ে গেল, তারপরও ট্যাকেল করতে পারলো না কেন? ফাইনালি তো আবার ওই পলিটিশিয়ানদেরকে নিয়ে আইসায় তড়িঘড়ি করে ক্ষমতাটা একটা আপোষের মধ্যে আওয়ামী লীগের সাইডে দিয়ে চলে যেতে হইলো। অর্থাৎ পারে নাই, ব্যর্থ হয়েছে। কাজে সমালোচনা করা সহজ, এটা করা কার্যকর করাও তো কঠিন। এখনও যদি যতই আমরা তো বলছি যে সংস্কার বলেন, এই দেশের সবচেয়ে বড় সংস্কার যদি কেউ করে থাকে সেটা করছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। উনি তো এইরকম ঢালাও বলে নাই যে আমার এত সময় দেন, এইটা হইলো না ওইটা হইলো না। তিনি কাজ করে গেছেন, তিনি বলতে চান নাই যে আমার এই জন্য ওই বৃষ্টির দিকে অপেক্ষা করা না করে আমি লোন দিয়ে দেই, টিউবওয়েল বসাক, তাইলে আমার ধান উৎপাদন হবে, তাই না? প্রত্যেকটা জায়গায় তো সংস্কার করছেন। তো এখনও এই সরকার আমরা যে কথাগুলো বলছি যে যদি নির্বাচনকালীন সরকারটা যেটা, সেটা যদি রাজনৈতিক সরকার না হয়, অর্ধেক কাজ এমনিই হয়ে যায়। অর্ধেক কাজে পরবর্তী 5 বছর পর যদি ওই নির্বাচনটা সেভাবে এনশিওর হয়, আইনের শাসনটা যদি এনশিওর হয়, কেউ আইনের ঊর্ধ্বে না, এবং বিচার বিভাগ আজকে বলি অন্য বিভাগ বলে যারটা যদি স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে সমাধান হয়। তো এইগুলো করুক নাই সরকার, মানা করছে কে? ধন্যবাদ। আপনি 30 সেকেন্ডে বলবেন। বলছি কত ব্যাকুপ সরকার, সব সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে। এটা তো ব্যাকুপ, বোঝেই না, এটা তো পাগলামি করছে রীতিমতো। আমি পরিষ্কার বলবো, আমি সালাম ভাই এবং সাইফুল ভাইকে বলতেছি, সবগুলো রাজনৈতিক দল মিলে প্রফেসর ইউনূসকে বলেন আপনার ছাড়া চলতেছে না, আপনি থাকেন, প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে ইলেকশন দেন, অথবা যে তত্ত্বাবধায়ক সরকার আছে ওটা বৈধ, ওই তত্ত্বাবধায়ক সরকার করুক, ইলেকশন কমিশন আছে শিডিউল দিয়ে দিক। এত বার্গেনিং এর দরকার নাই। দেশ কিন্তু পরিষ্কার উচ্ছনে যাচ্ছে, কারণ এই বেকুবদের হাতে অ্যাক্রেডিটেশন কার্ড সব সাংবাদিকের বাতিল করে দেয়। তো বেকুব সরকার। ধন্যবাদ। আমি বলতে চাই এই যে আমাদের করুন আপনি। জি জি, আমি মনে করি সচিবালয়ের যেভাবে ধরেন সাংবাদিকদের যে অ্যাক্রেডিটেশন কার্ড যেভাবে বাতিল করা হয়েছে, বোঝা যায় সরকার কতটা এলোমেলো, কতটা বেসামাল, এবং কতটা বিভিন্ন ক্ষেত্রে যে মানে বাস্তব কাণ্ডজ্ঞান বর্জিত, এটা একটা সিদ্ধান্ত দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে আর কি। তো অনেকগুলো ক্ষেত্রে মানে মাথা ব্যথার জন্য তো চিকিৎসা করবেন, কিন্তু মাথা ব্যথার জন্য নিশ্চয়ই মাথাটা আপনি কেটে ফেলবেন না। তো সরকার এসব বিবেচনা করা দরকার। আমি মনে করি যত দিন যাচ্ছে আমি দেখছি নানা মাত্রা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সংকটটা বাড়ছে, এবং বাড়ার জন্য এই সংকটের দায় আপনাদের উপরই আসবে। না কেন বাড়ছে, এবং আলটিমেটলি যদি রাজনীতির দায়টার আমাদের উপরে আসবে আপনাদের, না অথচ কিন্তু আপনি এমন একটা জায়গায় হয়তো আপনি নিয়ে যাবেন। আমি আমার মানে আশঙ্কার কথাটা বলে শেষ করি। সরকার যেদিকে যাচ্ছে, যেটা উনি বললেন না, মানে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটা যে রিপোর্ট দিয়েছিল গত নভেম্বরে, তারা বলেছেন পরিস্থিতি সামাল দিতে না পারলে সরকার তড়িঘড়ি করে একটা নির্বাচন দিয়ে হয়তো বেরিয়ে যাবে, তাতে বিপদ দাঁড়াবে কি?
যে পরিবর্তনগুলো আপনি করতে পারতেন, যে সংস্কারগুলো করতে পারতেন, সেগুলো আপনি করতে পারবেন না কেবলমাত্র আপনার নির্বুদ্ধিতা, হঠকারিতা, অতিকথন, বাড়তি উচ্চাসার জন্য। এই জন্য আমি বলেছি লক্ষ্যটা ছোট করেন, অর্জনযোগ্য করেন, সবাইকে আস্থার মধ্যে নেন, তাহলে বাংলাদেশ এগোতে পারবে। আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে সংস্কারও করতে পারবো, নির্বাচনও করতে পারবো, একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে আমরা হাঁটতে পারবো। ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।